গতকাল এই অনুষ্ঠানে কংগ্রেসের প্রতিনিধি কৌস্তব বাগচি ছিলেন। তো কৌস্তবকে আমি বলছিলাম যে বহুদিন পরে এ রাজ্যে কংগ্রেসের কোনো কর্মসূচিতে এত লোক দেখা যাচ্ছে, এবং সেটা শুধুমাত্র লোক সংখ্যা নয়, যে মুখগুলো দেখা যাচ্ছে সেটাও বেশ চমকপ্রদ। যেমন গতকাল আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন চিকিৎসক কুণাল সরকার। আমরা কালকেই দেখিয়েছিলাম যে বাদশা মৈত্র এবং শ্রীলেখা মিত্র, যারা বামেদের মিত্র হিসেবেই যাদের পরিচিতি এবং যারা বামপন্থী, ঘোষিত বামপন্থী বলা যায়, বামপন্থী চিন্তাভাবনার কথা কোনোদিন অস্বীকার করেন না, তাদের দেখা গেল অধীর চৌধুরীর পাশে হাঁটতে। আমি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার আজকের অংশে আসবো, যে আজকে দমদম চিড়িয়ামোড় থেকে নিউ ব্যারাকপুর অবধি সেই মিছিল হাঁটলো। জনসংখ্যা, লোকসংখ্যা নিঃসন্দেহে চোখে পড়ার মতো, কিন্তু চমক মুখে। কেন বলছি? তার কারণ এ রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, তিনি একেবারে প্রকাশ্যে সমর্থন করলেন এই যাত্রার উদ্দেশ্যকে। কালকে ডক্টর কুণাল সরকার, তিনিও সমর্থন করলেন সম্পূর্ণ একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে। আমি দ্রুত একবার কালকের ছবিটা দেখাবো, তারপর আজকের ছবিতে আসবো। দেখুন। বলিউডের একাধিক তারকা থেকে শুরু করে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন কিংবা কমল হাসান, রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় সামিল হতে দেখা গেছে বিশিষ্টদের। এ রাজ্যেও প্রদেশ কংগ্রেসের পদযাত্রায় অধীর চৌধুরীদের সঙ্গে দেখা যাচ্ছে সেলিব্রিটিদের। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া ছুঁয়ে উত্তর কলকাতায় ঢুকে পড়ে কংগ্রেসের পদযাত্রা। পদযাত্রায় পা মেলান বাম মনোভাবাপন্ন অভিনেতা বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র। আমাদের উদ্দেশ্যটা তো একই, কারাপশনের বিরুদ্ধে এই আয়োজনটা করা হয়েছে ভারত সফর, তো সেইটার সাথে আমি একমত। সেই কারণে আমি এইটা করেছি, মানে আমি কালকে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো এরকম কোনো কিছু নয়। ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে রাজ্যে এবং দেশে যেটা চলছে আমি তার ঘোর বিরোধী। শ্যামবাজারে কংগ্রেসের সভায় আসেন চিকিৎসক কুণাল সরকার। ভারত জোড়ো আন্দোলনটার মধ্যে আর যাই থাক না কেন, যাত্রার মধ্যে খুব একটা শর্ট টার্ম পলিটিক্যাল গেইন হবার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি অন্তত আমার জীবিত অবস্থায় এই প্রথম একটা আন্দোলন দেখছি যেটা বিয়ন্ড ডে টু ডে শর্ট টার্ম পলিটিক্সের ওপরে 100 দিনের ওপর দিয়ে সারা ভারতবর্ষের বুকের ওপর দিয়ে একটা যাত্রা যাচ্ছে। আমরা কতটা একে অপরের থেকে আলাদা সেইটা বোঝাবার জন্য নয়, আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লঘুদের মধ্যে তফাৎ করার জন্য নয়, যে একজন পলিটিশিয়ান সে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো মন্দির মসজিদ কোনো পলিটিক্যাল ইস্যুকে নিয়ে নয়, সাধারণ মানুষের মধ্যে হেঁটে যাচ্ছে মানুষের কথা বলার জন্যে। কংগ্রেসের পদযাত্রায় সমর্থন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র। আমি দেখছি যে এই যাত্রাটা করা উচিত এবং করা হয়েছে আমার মতে চারটি জিনিসকে একসঙ্গে করার: সংহতি, সৌজন্য, সহমর্মিতা এবং সহযোগিতা। আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি যে এই যাত্রার মাধ্যমে যদি ভারতবাসীদের মধ্যে এই যে চারটে জিনিস বললাম সেগুলো যদি তাদের মনে জাগে, এই স্পিরিটে যদি উদ্বুদ্ধ করতে পারে, তাহলেই বুঝবো এই ভারত জোড়ো যাত্রাটা সাফল্যপূর্ণ হয়েছে। মঙ্গলবার দমদমে পদযাত্রায় সামিল হন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়। সামনে পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা ভোট। কংগ্রেসের পদযাত্রা কি ভোট বাক্সে তাদের ডিভিডেন্ড এনে দিতে পারবে, সংগঠনে যোগাতে পারবে টাটকা অক্সিজেন? সেই উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বাদশার কাছে আসবো। বাদশা, তুমি ঘোষিত বামপন্থী এবং বামপন্থী অবস্থান, চিন্তাভাবনা, দর্শনগত তোমার সমর্থন তুমি কখনো লুকোওনি। বামপন্থীরা কিন্তু একেবারে অফিসিয়ালি এই মিছিলের সঙ্গে নেই, কোনো নেতাকে দেখা যায়নি। সেখানে তুমি এই মিছিলে কেন, এবং তোমার কি মনে হয় যে বামপন্থীরা যদি এই মিছিলে সামিল হতো, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের এই রাজ্যে কংগ্রেস এবং বামেরা তো অচ্ছুত নয় কেরলের মতো, তো সেইখানে সেই সামিল না হওয়াটা কি ভুল হয়েছে? বাচ্চা, দেখো, আমি রাজনৈতিক দলের সিদ্ধান্ত নিয়ে কথা বলার কেউ নই, কারণ আমি দলের কেউ নই। কিন্তু একজন আমার সমর্থন বামপন্থা, তার সঙ্গে একজন নাগরিক আমি এই মিছিলের আমি রোহিত ভেমুলার মায়ের কথা বলবো। রোহিত ভেমুলার মা যে কারণে মনে হয়েছিল মিছিলটা হাঁটা উচিত, আমার সেই কারণেই মনে হয়েছে হাঁটা উচিত। এই মুহূর্তে ভারতবর্ষে যে হিংসা, যে বিদ্বেষের পরিবেশ তৈরি হয়েছে, জাতি, ধর্ম, বর্ণ,
জাত এই সব কিছুকে কেন্দ্র করে সেখানে অখণ্ড ভারতের যে ভাবনা, যেটা আমাকে সত্যি আমি খুব মানে ইমোশনালি এটাতে আমি খুব বিচলিত। আমি প্রচুর ঘুরি, ঘুরতে ঘুরতে দেখতে পাই যে ক্রমশ এটা বাড়ছে। তো এই মুহূর্তে যদি সমস্ত স্বাভাবিক সুস্থ চেতনা সম্পন্ন নাগরিক তারা দলমতের ঊর্ধ্বে উঠে যদি এই মুহূর্তে আমরা ঝাঁপিয়ে না পড়ি, তাহলে এই যে ভারতবর্ষের স্বপ্ন দেখে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই দেশটা রাখা মুশকিল। তাই আমার মনে হয়েছে যে এই যে ভাবনাটা ভারতকে জোড়ো, যেখানে ইনক্লুসিভ একটা আমি মানে ফিলোসফিক্যালি ইমোশনালি আই ওয়াজ অ্যাটাচড মানে ভাবনাটার সঙ্গে। বেশ বাচ্চা, কিন্তু আমি বলছি যদি তৃণমূলের ভুল তোমার চোখে পড়ে তুমি বলো, যদি বিজেপির ভুল তোমার চোখে পড়ে তুমি বলো, বামপন্থীদের ভুল, যে বামপন্থী প্রার্থীদের জন্য তুমি প্রচার অবধি করো, তাদের যদি ভুল চোখে পড়ে তুমি বলবে না? 100 বার বলবো, 1000 বার বলবো। এবং আমি সেই জন্য জিজ্ঞেস করলাম যে এই যাত্রায় শামিল না হয়ে আমি আগেও বলেছি, কিন্তু আগেও বলেছি, কিন্তু এটাই বলছি যে পলিটিক্যাল মানে দলের যে পলিটিক্যাল স্ট্যান্ড, তার যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে মানে আমার ব্যক্তিগত মত আছে, কিন্তু সেটা তাদের উচিত না আমি সেটা নিয়ে বলতে পারবো না। কারণ আমি আমার যদি এটা ক্ষমতা থাকতো আমি বলতাম যে আরো বেশি লোক দলমত নির্বিশেষে এখানে যোগদান করুক এবং অখণ্ড ভারতের ভাবনাটা আরো ছড়িয়ে দিক। এটা আমার কাছে মানে ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়েছে। ওই যে রোহিত ভেমুলের মায়ের কথা বললাম, কামাল হাসান, মানে বড় লোকেদের কথা বাদ দিচ্ছি, তারা তো অনেক বেশি কি বলবো, তাদের কথা জানি পৃথিবীর লোক। তার সঙ্গে একটা কথা বলবো আমি, যে এই জাতীয় এই যে দলমত নির্বিশেষে একটা প্ল্যাটফর্মে আসতে পারাটা বহু মানুষকে মনে জোর দেয় যে এই মুহূর্তে আমরা কেন্দ্র এবং রাজ্য একই সঙ্গে যে আলোচনায় আছি, আমরা যে সলিলাকে বলছিলাম কোথা থেকে শুরু করব, আমরা যে কোনো জায়গায় আমরা যখন একা বোধ করি, সেটা জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ বা সুশাসনের অভাব, যখন একা বোধ করি আমরা লড়াই করতে ভয় পাই, রাস্তায় নামতে ভয় পাই। কিন্তু এটা যদি বুঝি যে দলমত নির্বিশেষে এই কজে আমার পাশে লোকে দাঁড়াবে, কজটা ইম্পর্টেন্ট, তখন কিন্তু আমার সাহস জন্মায়। সেটা আমার রাজ্যের অন্যায়, আমার দেশের অন্যায়, দুটো ক্ষেত্রে। আমার ছোট্ট প্রশ্ন, তোমার বামপন্থী বন্ধুরা অভিমান করবে না বা সেরকম ফিডব্যাক পাও? যদি কেউ অভিমান করে, মানে বন্ধুত্ব অভিমান থাকবে, সেটি স্বাভাবিক। তো আমি এটুকু বলতে পারি, আমার সঙ্গে মতান্তর হয় কিন্তু মনান্তর হয় না। সেটা শুধু বামপন্থী নয়, মানে ঘোষিত সেই অর্থে ফিলোসফিক্যালি উল্টো দিকে দেবাংশু বসে আছে, তার সঙ্গে মতান্তর হতে পারে, বাট মনান্তর হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ একটাই, আমার যদি কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট নেই, আমি ওর ভাবনার বিরোধী হতে পারি, বামপন্থীদের ভাবনার বিরোধী হতে পারি, পক্ষেও হতে পারি, কিন্তু এই কারণে মতান্তর নেই, কারণ আমার কোনো ব্যক্তিগত কোনো ইন্টারেস্টের মধ্যে নেই। বেশ আমি ঠিক এইখানে আজকের এই যে যাত্রা চিনিয়ামোড় থেকে, দমদম চিনিয়ামোড় থেকে নিউ ব্যারাকপুর অবধি গেল, সেখানে প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ছিলেন এবং সেই মঞ্চ থেকে একেবারে সরাসরি অধীর চৌধুরী সেই আবার অভিযোগটা তুললেন যে তৃণমূল এবং বিজেপি আঁতাতের। ঠিক এখানে রাজনীতির পাটে আমি আসবো, আগে প্রতিবেদন। 2024-এর ভোটের আগে রাহুল গান্ধী ঘোষণা করে দিলেন যে যদি ভারতবর্ষের কোন পার্টি মনে করে বিজেপিকে পরাজিত করা দরকার, তাহলে বিরোধীরা ঐক্যবদ্ধ হোক। 2024 লোকসভা নির্বাচন, তার আগে দেশ জুড়ে ধর্মীয় বিভাজন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। তারই অংশ হিসাবে এরাজ্যেও পদযাত্রা করছেন অধীর চৌধুরীরা। মঙ্গলবারই কলকাতা হয়ে উত্তর 24 পরগনায় ঢুকে পড়েছে কংগ্রেসের পদযাত্রা। এদিন দমদম চিড়িয়ামোড় থেকে পদযাত্রা শুরু হয়ে এয়ারপোর্ট 1 নম্বর গেট হয়ে নিউ ব্যারাকপুরের বিটি কলেজ পর্যন্ত পদযাত্রা করেন প্রদেশ কংগ্রেসের নেতারা। রীতিমতো প্রতিযোগিতা হতে পারে যে কলকাতা বেশি না উত্তর 24 পরগনা বেশি। প্রচুর কংগ্রেস কর্মী তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন, রাস্তার দুধারেও কিন্তু প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা দেখছেন, অধীর চৌধুরীর উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং পদযাত্রা এগিয়ে যাচ্ছে। আজকে পদযাত্রার 7ম দিন, যেটা সাগর থেকে শুরু হয়েছিল পাহাড় পর্যন্ত পদযাত্রা, সেটা মোটামুটিভাবে 120 কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই অতিক্রম করেছে। এদিনের মিছিল থেকেই তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ তোলেন অধীর চৌধুরী। রাহুল গান্ধী বিজেপিকে উৎখাত করতে চায়, মমতা ব্যানার্জি বিজেপিকে রাখতে চায়। ফারাক এইখানে। বন্দে ভারত ট্রেনে দুটো পাথর মেরে মোদির বিরোধিতা করা যায় না দিদি ভাই। আপনি মোদির কাছে আত্মসমর্পণ করেছেন, মোদির সঙ্গে সমঝোতা করেছেন, মোদির সঙ্গে বিরোধিতা করতে পারবেন না। ইডি, সিবিআই আর আপনার ভাইপো আপনার কাছে সব থেকে বড় বিষয়, সব থেকে বড় সমস্যা।
অধীরের কাছ থেকে নিশ্চয়ই আমাদের তৃণমূল কংগ্রেসের বিজেপি বিরোধিতা শিখতে হবে না, নিজে করুক, ঠিকভাবে করুক, বাংলার কংগ্রেসটাকে চাঙ্গা করুক। ওরই সময় তো, ওরই নেতৃত্বে, ওরই সভাপতিত্বে তো শূন্য বিধানসভায়। সম্প্রতি বিরোধীদের এক ছাতার তলায় আসার বার্তা দিয়েছিলেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট গঠন নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরীও। বিরোধীদের হাতে আজকে ভারতবর্ষের মোট যে ভোট, সেই ভোটের 63% মালিক বিরোধীরা। সেই 63%-এর মধ্যে কংগ্রেসের হাতে 20%, তৃণমূলের হাতে মাত্র 4%। রাহুল গান্ধী বলছে সারা ভারতবর্ষে যদি কেউ বিজেপিকে পরাজিত করতে চায়, অন্তরে বাহিরে বিজেপির বিরোধিতা করতে গেলে সংঘবদ্ধ হওয়া দরকার। লোকে গুজরাটে 7 বার জিতিয়ে 53% ভোট দিয়েছে বিজেপিকে। সেজন্য মানুষ আমাদের সঙ্গে আছেন, তারা নিজের হিসাব নিয়ে কাটাকাটি করুন কে কত পাবেন। বিরোধী পক্ষের ভোট, বিজেপির ভোট ইন্ট্যাক্ট আছে। এখন প্রশ্ন হলো, কংগ্রেস বারবার বিরোধীদের একজোট হওয়ার কথা বললেও তৃণমূল কি বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্ব মেনে নেবে? তৃণমূল কংগ্রেস কিন্তু প্রাথমিকভাবে আঞ্চলিক দল এবং জাতীয় কংগ্রেস কিন্তু সর্বভারতীয় দল। তৃণমূল কংগ্রেস আপনারা দেখবেন যে স্বভাবতই কিন্তু লোকাল যে ইস্যু সেগুলোর উপর জোর দিয়ে কিন্তু তারা এই ম্যানিফেস্টো তৈরি করে। আবার অন্যদিকে জাতীয় কংগ্রেসের কিন্তু জাতীয় প্রেক্ষাপটে তাদের একটা পদক্ষেপ বা তাদের ম্যানিফেস্টো বা তাদের ইত্যাদি যা আছে সেটা তাদের তৈরি করতে হয়। সুতরাং এই মুহূর্তে আসার সম্ভব নয়, এটা আগামী দিনে বোঝা যাবে 2024 সালে কিভাবে সরকার গঠন হয়। 28শে ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে গঙ্গাসাগর থেকে পদযাত্রা শুরু করেন অধীর চৌধুরীরা। দার্জিলিং পর্যন্ত প্রায় 800 কিলোমিটার পদযাত্রা করবেন তারা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেবাংশু, অধীর চৌধুরী বলছেন বিজেপি বিরোধিতা করতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে, জোটবদ্ধ হতে হবে। প্রথম কথা হচ্ছে আমার বাদশাহবাবুর কাছে একটা প্রশ্ন আমি শুরু করি, তারপর আমি আসছি। বাদশাদা যে কথাটা বললেন একদম ঠিক, কজটাকে সাপোর্ট করা। যেমন রাহুল গান্ধীর এই যে ভারত জোড়ো যাত্রা, সেই কজটা তো সত্যি খুব ভালো উদ্যোগ, কোনো নিঃসংশয়। এই কজের সঙ্গে কি বাদশাহবাবুর আমাদের এনআরসি বিরোধী পদযাত্রায় পা মেলাতে পারতেন ডিসেম্বর 2019-এ? ওটা শুধু এনআরসি ইস্যুতে ছিল, এটা রইল, পরে বাদশাহবাবু বলবেন। আপনি যে প্রশ্নটা করলেন অধীর চৌধুরীকে নিয়ে, দেখুন অধীর বাবু বাংলায় যে অভিযোগটা, বাংলায় আমি একটু এটা বলে বাংলায় যে অভিযোগটা অধীর চৌধুরী তৃণমূল আর বিজেপিকে নিয়ে করছেন, এই অধীর চৌধুরীর নেতা রাহুল গান্ধী কেরালাতে দাঁড়িয়ে একই অভিযোগ করছেন সিপিএম বিজেপিকে নিয়ে। রোজ আপনি দেখুন রাহুল গান্ধী নিজস্ব টুইট দেখুন, আপনি দেখতে পাবেন। 2 নম্বর কথা হচ্ছে, বাংলায় যখন 2021-এর নির্বাচন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একা বিজেপির সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, সেই সময় দাঁড়িয়ে অধীরবাবু এবং সিপিএম এর লোকেরা সাম্প্রদায়িক আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করে কাকে সুবিধা পাইয়ে দিতে চেয়েছিলেন, এটা বাংলার মানুষ বুঝেছে বলেই তাদের জিরো করেছে। বাচ্চার উত্তর। এনআরসির আন্দোলনে আমি এত জায়গায় এতবার গিয়েছি, এত বক্তৃতা দিয়েছি, এত লেখা লিখেছি, সেই জন্য এইখানে এনআরসির ইস্যুতে আপনার সঙ্গে আমার বক্তব্যে, তোমার সঙ্গে আমার বক্তব্যের কোনো ফারাক নেই। যদি এই ইস্যুটা আমি অন্য কোথাও না হাঁটতাম, ধরো তোমরা হাঁটছো আর কোনো প্ল্যাটফর্ম নিয়ে হাঁটা, নিশ্চয়ই হাঁটতাম আমি। কিন্তু আমি যে কথাটা বলবো, এই অধীর চৌধুরী যে প্রসঙ্গে কথাটা বললেন, যেটা কোনো বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আগে নিজের জায়গাটা, বিশেষ করে সর্বোচ্চ নেতৃত্বকে এমন একটা স্বচ্ছ জায়গায় থাকতে হয়। আজকে যেটা মূল সমস্যা পশ্চিমবঙ্গে, যে চারিপাশে মানে আগে আমরা নেতাদের আন্ডারে বড় বড় ক্রিমিনালদের দেখেছি, কিন্তু এখন যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বিষয়টা যেটা আহত করে, যে একদম মাথার ওপরে যারা বড় বড় পদে, অধ্যাপক, নেতা, মন্ত্রী, তারা অভিযুক্ত, তাদের আন্ডারে কেউ নেই, তারা অভিযুক্ত। আমার খালি মনে হয় যে নিজেরা যদি এরম একটা পাঁকের মধ্যে কেউ ডুবে থাকে, তাহলে এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। এই শক্তিকে লড়াই করতে গেলে কিন্তু আগে নিজের দলের পাঁক পরিষ্কার করতে হবে। আমি বলছি বাদশাদা, আপনি যে দলের পতাকায় মিছিলে হাঁটলেন, যে দলের ব্যানার ও পতাকাও ঝোলানো ছিল, সেই দলটা ভারতবর্ষ থেকে মানে ক্ষমতা থেকে সরে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ইস্যু ছিল দুর্নীতি, এটা আপনি সবচেয়ে ভালো জানেন। এবং তাদের টপ লিডারশিপের বিরুদ্ধে তারা কিন্তু কেউ বেকসুর খালাস হয়ে যাননি এখনো। তো আমার বক্তব্য, ঠিক যে যুক্তিটা আপনি তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছেন, একই যুক্তিটা কিন্তু কংগ্রেসের বিরুদ্ধেও যায়। কিন্তু এক্ষেত্রে আপনার দেখার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য হয়ে যাচ্ছে, পার্থক্য নেই। কারণ আপনি এর রাজ্যে সিপিএম করেন, যে সিপিএম কে এখানে কংগ্রেস ডিসাইডিং ফ্যাক্টর না, এখানে রাজ্য আপনারা চালাচ্ছেন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। প্রশাসনকে স্বচ্ছ রাখার দায়িত্ব কংগ্রেসের বা সিপিএম এর নয়, কারণ প্রশাসন আপনারা চালাচ্ছেন। আপনাদের কাছে ভেরি সিরিয়াস নোট,
আমি বিশ্বনাথের কাছে আসবো। বিশ্বনাথ, যেখানে খটকাটা সেটা হচ্ছে বাংলায় কংগ্রেসের সংগঠন নিয়ে প্রচুর সংশয়, জল্পনা, এমনকি রসিকতাও চলে, কিন্তু সেখানে এই রকম একটা ভিড়, এবং ডক্টর কুণাল সরকার যেটা বলছিলেন যে শর্ট টার্ম গেনের জন্য কেউ এই মিছিলে হাঁটছে না, কেউ মিছিলে হেঁটে ভোট চাইছে না, এইটা তাকে স্বস্তি দিয়েছে। আমি বলছি এইভাবে তো সাধারণ মানুষ ভাবছেন না, তাহলে এই মিছিলে ভিড় হচ্ছে কোথা থেকে? মানে খুব পরিষ্কার বলতে গেলে সাধারণ মানুষ ভাবছে একটা বিচারধারার প্রশ্নে, মানে একদম পরিষ্কার কংগ্রেসের যে এই বিপুল পরিমাণে লোক সমাগম হচ্ছে শুধু পশ্চিমবাংলায় নয়, মানে দক্ষিণ ভারতবর্ষ থেকে যখন রাহুল গান্ধী আসছিলেন হাজার হাজার লোক তার সাথে আসছিলেন, মানে এটা কিন্তু বিচারধারার প্রশ্ন। মানে কোনো একটা জায়গায় কিন্তু কেবল স্টুডিওর মধ্যে আলোচনায় সীমাবদ্ধ নেই। বিজেপি যে রাজনীতিটা গত কয়েক বছর ধরে করছে তার একটা বিকল্প বা অ্যান্টিথিসিস যদি বলেন, সেই ভাবনাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে অ্যান্টিথিসিস যদি সফল হতে হয় ভোটের বাক্সে, ইভিএমে, তাহলে তো বিরোধীর থেকে জোটবদ্ধ হতে হবে। এইভাবে কংগ্রেস একটা মিছিল, অন্য রাজনৈতিক দল আরেকটা মিছিল, এইভাবে হতে পারে না। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। 77 সালে এমন রাজনৈতিক দলগুলো এক হয়েছিল যারা কোনোদিন এক হবে ভাবতে পারেনি, কিন্তু গেটার কজ কি ছিল যে ভাই এই ইমার্জেন্সি থেকে মুক্তি পেতে হবে, এই স্বৈরতন্ত্রের থেকে মুক্ত পেতে হবে। কিন্তু আমি বলছি রাহুল গান্ধীর যাত্রায় তৃণমূল বাদ দিন, আমি বলছি বামপন্থীরাও আমার কাছে বিষয় মানে এই প্রত্যেকটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করছে, বামপন্থীরা বিজেপির বিরোধিতা করছে, কংগ্রেস বিরোধিতা করছে, কিন্তু সর্বভারতীয় স্তরে বিকল্প তৈরি করার জন্য কনভার্জেন্ট পয়েন্ট তারা তৈরি করছে না, মানে ঐক্য হচ্ছে না। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সাথে কেন ছিল? যে বামেদের হারাতে হবে, বিজেপি পারে বামেদের হাত। কালকেও রেফার করেছেন এবং দীর্ঘ সময় ধরে উনি বিজেপির সাথে মন্ত্রিসভায় পর্যন্ত ছিলেন। তাহলে আজকে যে কংগ্রেসের মানে সরকারের সাথে উনি সামিল ছিলেন, যে কংগ্রেস তার অরিজিনালি আদর্শগত অবস্থান সেখান থেকেই তিনি তৃণমূল তৈরি করেছিলেন, বৃহত্তম কজে তিনি কংগ্রেসের সাথে যুক্ত হতে পারবেন না কেন? কিন্তু বারবার যেটা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় কিন্তু আমার মনে হচ্ছে বারবার যে গোয়ার প্রশ্নে হোক, সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল যেন অনেক বেশি ব্যস্ত কংগ্রেসের পরিসরটা দখল করার জন্য, বিজেপিকে পরাজিত না। আমি বিশ্বনাথদার এই দুটো অভিযোগই অস্বীকার করছি। সবার প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন যুক্ত হবে না? মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিরোধী রাজনৈতিক নেত্রী যিনি ইউনিটির কথা, সবাইকে নিয়ে চলার কথা বারংবার বলে এসেছেন, উল্টো দিক থেকে রেসপন্স আসেনি। বারবার ভাঙছে, আমি বলছি রেসপন্স আসেনি, সেই দায়টা বারবার ভাঙছে। আমি বলছি বিশ্বনাথ, আমি 100টা উদাহরণ তৃণমূল কংগ্রেস দল ডাকছে, তোমরা যাচ্ছ না। আমি বলছি আমি 100টা উদাহরণ ক্ষেত্রে বিজেপি বিরোধী রাজনীতি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমি আপনার সঙ্গে বলি, লোকসভা 2021 তৃণমূল কংগ্রেস জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি যাত্রা শুরু করলেন, সেই সময় দাঁড়িয়ে আমরা যতবারই ডেকেছি না কেন কংগ্রেসের মনে একটা ভয় ছিল, এবার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় লাইমলাইটটা নিয়ে নিচ্ছেন। আপনি দাঁড়ান না, শুনুন আমার দুটো পয়েন্ট, আমি দুটো পয়েন্ট বলছি। তোমরা কোথায় দুটো পয়েন্ট, তোমাদের কেন টেবিলে গণতন্ত্র রাখো, তুমি রাজ্যে গণতন্ত্রের কথা বলবে। আমি বলছি তুমি উপরাষ্ট্রপতি, আমি বলছি যে আমরা 2021 জেতার পর গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, গোটা ভারতবর্ষ জুড়ে তিনি যে একটা জায়গায় চলে এসেছিলেন এবং আজও সেই জায়গাটায় কন্টিনিউ করছেন, এটা কোথাও গিয়ে কংগ্রেসকে প্রবলেমে ফেলেছিল। এবার আমি আপনাকে বলি, আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চান, মমতা বন্দ্যোপাধ্যায় আজও চান সবাই একসাথে লড়ুক। 2019-এ মমতা ব্যানার্জি 1:1 লড়াইয়ের ফর্মুলা দিয়েছেন, আপনি বলুন তো কোন রাজনৈতিক দল রাজি হয়েছিল? আমি খুব পরিষ্কার, দেখুন আপনার যদি ভাবনা পরিষ্কার থাকে যে হ্যাঁ বিজেপি সর্বভারতীয় স্তরে যে রাজনীতি করছে তার বিকল্প আমাকে তৈরি করতে হবে, তাহলে আপনি একটার পর একটা কর্মসূচিতে, যেমন উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে কেন আপনি কংগ্রেস প্রার্থীকে জিততে মানে ভোট দিতে পারবেন না, ধনকরের বিরুদ্ধে ভোট দিলেন, আপনি একটার পর একটা লোকসভার বিলে না, কারণ ওটা এফেক্টিভ হতো না, কেন আপনি বয়কট করে আসতে হয়, এফেক্টিভ হতো না, আমাদের সাথে কমিউনিকেশন করা হয়নি, আমরা বলেছিলাম ওপেন, আমরা ওপেন বলেছিলাম, আমরা ওপেন বলেছিলাম 2000 এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে মিনার কুমারের ক্ষেত্রে সাজেশন আমি জানি না রাজ্য রাজনীতিতে, দেশের রাজনীতিতে ভারত জোড়ো যাত্রা কতটা আলোড়ন ফেলতে পেরেছে, কিন্তু নিঃসন্দেহে স্টুডিওর আলোচনায় বড় আলোড়ন ফেলেছে। আমি দ্রুত এখানে আমার পরের বিষয়ে আসব, সেটা হচ্ছে আবাস দুর্নীতি। প্রতিবেদনে দেখাবো যে আবাস দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা করার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতারা। আজকে একেবারে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টের দায়ের হলো এবং পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ সুভাষ সরকার একেবারে সরাসরি আবাস দুর্নীতির ক্ষেত্রেও সিবিআই তদন্ত দাবি করলেন। দেখুন, টাকা কি করে আদায় করতে হয় ভারত সরকারকে, আমরা জনস্বার্থের মামলা করছি। আবাস দুর্নীতির অভিযোগে সোমবার জনস্বার্থ মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই উপযুক্ত তদন্ত ও টাকা বিলিতে স্থগিতাদেশের আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপির পুরুলিয়ার জেলা সভাপতি।
গোটা রাজ্যের জুড়ে আমরা দেখছি আবাস যোজনায় প্রকৃত যারা গরিব মানুষ, যাদের আবাস যোজনায় বাড়ি পাওয়ার কথা, তারা হয়েছে বঞ্চিত। আর যারা অযোগ্য ব্যক্তি আবাস যোজনার নিরিখে, যারা অযোগ্য আছে, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, বাড়িতে চাকরি আছে, এই ধরনের অনেক ব্যক্তির তালিকায় নাম রয়েছে। দেখুন, টাকাটাই কেন্দ্রীয় সরকার বরাদ্দটা দিয়েছে অনেক দেরিতে, অল্প সময়। তার মধ্যে 2018 সালের লিস্টের উপর দাঁড়িয়ে 17টা মাপকাঠির উপর বিচার হচ্ছে। এটা টেকনিক্যাল কিছু স্থানীয় জটিলতা থাকে। এবার সেখানে কোথাও তৃণমূলের কারুর বিরুদ্ধে অভিযোগ এসছে, তৃণমূল ব্যবস্থা নিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর বাবার নাম রয়েছে আবাস যোজনায়, বিধায়কের আত্মীয়র নাম রয়েছে, কোনো ব্যবস্থা হয়েছে বলে এখনো অবধি খবর পাইনি। বাকি সব ঠিকঠাক হচ্ছে। বিজেপি হাতে একটা কম্পাস নিয়ে ঘোরে, তাতে উত্তর বলে নর্থ থাকে না, ওই একটাই কাঁটা থাকে, ওটা কোর্ট। পুরুলিয়ার জেলা বিজেপি সভাপতি যখন আবাস দুর্নীতি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, সেই আবহেই এই ইস্যুতে কার্যত সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তো আজকে আবাস দুর্নীতি নিয়ে চারিদিকে যেরকম মার পিট যা কিছু হচ্ছে, তৃণমূলে লড়াই হচ্ছে, সাধারণ মানুষ গিয়ে পঞ্চায়েতে হামলা করছে। আগামী দিনে দেখা যাবে যে মানুষ চাইবে যে সিবিআই এনকোয়ারি হোক। দেখুন, মানুষ যা চাইবে আমাদেরকে তাই চাইতে হবে। এ রাজ্যে গৃহ নির্মাণের নামে, 100 দিনের কাজের নামে, শিক্ষক নিয়োগের নামে যে কোনো ক্ষেত্রে যে দুর্নীতি আর দুর্নীতি, সেই দুর্নীতির কারণে আজ আবাস যোজনার যে লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্টে তৃণমূলের নেতারা নেত্রীরা মানুষের ঘর পাওয়ার আগেই ঘরের টাকা খেয়ে বসে আছে। তারপরে যে তালিকা তৈরি করছে, তালিকা তৈরি করতে পারছে না, ফলে সারা বাংলা জুড়ে কেওয়াস চলছে। একটা সমস্যাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি যখন এত কিছু করেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আটকাতে পারছে না, তখন আবার একবার সেই শিক্ষক নিয়োগের মতো তারা কোর্টের দ্বারস্থ হয়ে সমস্ত বিষয়টাকে তারা ঘেঁটে দিতে চাইছে। তার কারণ তারা বাংলার মানুষ মাথার ওপর ছাদ পাক, সেটা তারা চায় না। আবাস ইস্যুতে বিজেপি সভাপতির করা মামলার শুনানি হবে 16 জানুয়ারি। অন্যদিকে এদিন মালদায় শুভেন্দু অধিকারী সভায় আবাস যোজনার ফর্ম জমা নেওয়া হয়। পূর্ণেন্দু সিংহ, সৌভিক মজুমদার, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবার আসবো ব্যঙ্গচিত্রে। সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে জেল থেকে সংগঠন পরিচালনার অভিযোগ, এই অনুষ্ঠানই খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম। অন্যদিকে ইডির পর এবার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন মানিক ভট্টাচার্যের একদা ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডল। তার স্পষ্ট বক্তব্য, যা করেছেন মানিকবাবুর নির্দেশে। তদন্ত চলবে, নানা দাবি পাল্টা দাবি সামনে আসবে, কিন্তু আমাদের বক্তব্য একটাই, প্রকৃত দোষীরা যেন জেলের বাইরে না থাকে। আমাদের ভরসা আছে আদালতে, ভরসা আছে বিচার ব্যবস্থায়। প্রকৃত দোষীরা একদিন বলতে বাধ্য হোক। কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
দেবেন না প্লিজ।